আচ্ছা, এর টপিকটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি ক্লাস 9, ঠিক আছে। ফিজিক্সের পার্টের মধ্যে পড়ছে, লাস্টের দিকে চ্যাপ্টার আছে তোদের বইয়ের, দেখবি চ্যাপ্টার নাম্বার 5, ঠিক আছে। যে কোনো বই দেখতে পাচ্ছি, আমি ছায়াটা ফলো করি মেনলি, সেটাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কার্যক্ষমতা শক্তির মধ্যে মেনলি যেটা আমি জানতে হবে, কোশ্চেনটাতে পাঠানো আছে এমনি, যা কার্য কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এবং বলের প্রয়োগে যদি প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তখন বলবো আমরা কার্য হয়েছে। যেমন ধর এটা একটা পেন, ঠিক আছে, এর এখানে রয়েছে, এদিকে আমরা বল প্রয়োগ করলাম, পেনটা ওদিকে সরে গেল, কি হলো, বলের প্রয়োগে প্রয়োগ বিন্দু স্মরণ ঘটছে, এখানে বল প্রয়োগ করাতে স্মরণ ঘটলো, তার মানে কি হলো, তাহলে এখানে একটা কার্য হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলবো এখানে কৃতকার্য হয়েছে যদি বলের প্রয়োগে প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে। কিন্তু যদি ধর আমি দেওয়ালটাকে ঠেললাম, আমি অনেকক্ষণ ধরে 10 ঘন্টা ধরে যদি ঠেলি, তাহলে দেখা যাবে আমি প্রচন্ড ঘামিয়ে গেলাম, আমার মনে হয় আমি অনেক কাজ করেছি, আলটিমেটলি কোনো কাজ করিনি, বিকজ দেওয়ালটা এখানে ছিল, এখানেই রয়েছে, তার কোনো মুভমেন্ট হয়নি, তার কোনো স্মরণ ঘটেনি। যদি কোনো স্মরণ না ঘটে তাহলে আমরা বলবো কৃতকার্য শূন্য। কৃতকার্য শূন্য কারণ দেখ, there is work done by W, যেটা হয় কৃতকার্য W equals to Fs। F হচ্ছে ফোর্স বা বল, আর S হচ্ছে সরণ বা যেটাকে আমরা ডিসপ্লেসমেন্টও বলতে পারি ইংলিশে। সো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সো যদি ডিসপ্লেসমেন্ট এটা যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে, F ইনটু 0, F ইনটু 0 কত হবে, 0। সেজন্য কি হচ্ছে, যদি কোনো যদি স্মরণ না ঘটে তাহলে এখানে কি হবে, কৃতকার্য শূন্য, ঠিক আছে। ধর এটা যদি কোনো একটা ব্লক থাকে, এরকম ভাবে একটা ফোর্স F1 কাজ করছে, তাহলে কি হবে, এখানে ধর ফোর্সটা F কাজ করছে, তাহলে কি হবে, তার একটা আনুভূমিক অংশ আমাকে বার করে নিতে হবে এখান থেকে, এখানে অ্যাঙ্গেলটা হবে থিটা, ঠিক আছে। ধর এখানে অ্যাঙ্গেল থিটা করে কাজ করছে, দেন তাহলে কি হবে, এখানে আমি F1 দিলাম, তাহলে W ইকুয়ালস টু হচ্ছে কি থাকবে, F1। আমার এই আনুভূমিক উপাংশটা ভেঙে গেল, আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল, যেটা থাকছে সেটা, যেটা আমি উপাংশটা ভাঙছি সেখানটা নিয়ে কাজ করতে হচ্ছে। আমার কি থাকছে এবার হচ্ছে ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ। আর এখানে আর পরের টপিকটা আছে, যেরকম বলের পক্ষে কাজ, বলের বিপক্ষে কাজ। বলের পক্ষে কাজ কি, ধর এখানে একটা বল রয়েছে, আর এদিকে আমি প্রয়োগ করলাম, আর এটা সরণ এদিকেই ঘটলো, ঠিক আছে। তাহলে কি হলো, এটা বলের পক্ষে, এদিকে ফোর্স হয়েছে, এদিকে ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে, তাহলে এটা বলের পক্ষে কাজ হলো, ঠিক আছে। আর বলের বিরুদ্ধে কার্য কি হয়েছে, তার বলছে, মনে করো মেঝেতে একটি বই আছে, তুমি সেটাকে তুলে আলমারিতে রাখলে, এখানে বইয়ের ওজন উলম্ব নিচের দিকে। ধর এখানে একটা বই ছিল, এটা একটা টেবিল, ঠিক আছে, এখানে একটা বই পড়ে রয়েছে, এটাকে তুলে আমি ধর এখানে রাখলাম, ঠিক আছে। তাহলে কি হলো, কিন্তু বলের ওজনটা কোন দিকে কাজ করছিল, নিচের দিকে, W মানে ওজনটা, এটা ওয়েট যেটা হচ্ছে, ঠিক আছে, ওয়েটটা যেটা থাকছে নিচের দিকে, কিন্তু আমি তুলে রাখলাম কোথাও, আমি এখানে হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটি, ওজনটা নিচের দিকে কাজ করছে, কিন্তু বইটাকে আমি তুললাম কোথায়, বলের বিরুদ্ধে কার্যটা করলাম, ঠিক আছে। কারণ বলটা নিচের দিকে, কারণ F ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখানে অ্যাক্সেলারেশন বলতে এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে ভর ইনটু ত্বরণ, এখানে ত্বরণটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, তাই জন্য কি হচ্ছে, বলটা নিচের দিকে কাজ করছে, কিন্তু এটা কার্যটা আমি কি করলাম, উপর দিকে, তাই কিন্তু বলের বিরুদ্ধে কার্য হলো। কার্যহীন বল বলতে গেলে ধর আমি বলতে পারি বল প্রয়োগ করলাম, বলের প্রয়োগে যদি স্মরণ না হয় তাহলে আমরা বলতে পারি কার্যহীন বল। আদারওয়াইজ যদি এরকম হয়, প্রযুক্ত বল আর প্রয়োগ বিন্দু স্মরণ, ঠিক আছে, ধর এখানে ফোর্স, এখানে হচ্ছে S, প্রযুক্ত বল আর প্রয়োগ বিন্দু স্মরণ যদি পরস্পর লম্ব থাকে, তাহলে আমরা বলবো কি হচ্ছে, work done equals to 0, ঠিক আছে। এমনিতেও ভাঙলে W equals to Fs cos θ থেকে আসে, cos 0 0 সেখানে, কিন্তু এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, সেটা এখন তোদের নেই কিছু। জাস্ট তোর মনে রাখ, তখন বল বিন্দু স্মরণ আর প্রযুক্ত বল যদি পরস্পর 90 ডিগ্রিতে থাকে, তখন আমরা work done 0 হবে। আদারওয়াইজ যদি এসটা 0ই হলো, মানে বস্তুটা ওখানেই রয়েছে, যেন পাহাড়কে ঠেলছি, যাই ঠেলছি, সেগুলোর ক্ষেত্রে কোনো স্মরণ নেই, তাই জন্য ওখানেই রয়েছে।
এখানে প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে কি আর বল 90 ডিগ্রি থাকে। যেমন ধর হাতে একটা সুটকেস নিয়ে তুই ভূমির সাথে লম্ব ভাবে চলছিস, তাহলে সেখানে কোনো কাজ করিস নি। বা মাথায় ধর তুই একটা বোঝা নিয়েছিস, সারাদিন এত কাজ করলি, তোর বোঝা নিয়ে চললি তাও বলতে কোনো কাজ করিস নি। কারণ কি, তোর বলটা কি করছে, নিচের দিকে কাজ করছে, আর তোর সরণটা সামনের দিকে হচ্ছে। তাহলে বল আর প্রয়োগ বিন্দু সরণটা সবসময় কি হচ্ছে, পারপেন্ডিকুলার 90 ডিগ্রি থাকছে এরকম ভাবে। ঠিক আছে, সো সেখানে কোনো কৃতকার্য হচ্ছে না। ঠিক আছে, কার্যের একক আছে, কার্যের একক আমি বুঝতে পারছি W ইকুয়ালস টু Fs, তার মানে এটা হচ্ছে ফোর্স যদি SI ধরি নিউটন, আর এটা হলো মিটার, তাহলে কি হবে নিউটন মিটার। ঠিক আছে, আর এমনি হলো 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো হচ্ছে যেটাকে আমরা জুলও বলে থাকি, আর ওইদিকে 9 সেন্টিমিটার, এটাকে আমরা বলে থাকি আর্গ। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। ঠিক আছে, এখানে একটা অঙ্ক ছিল, তো ছিলাম আমি 5 কেজি ভরের একটি বস্তুকে, আমি আবার রিপিট করছি, 5 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তোলার জন্য কৃতকার্য। তাহলে কি করবো, আমি শুধু এটা লিখবো 5 কেজি ভরের একটি বস্তু, মানে m ইকুয়ালস টু 5 কেজি, বস্তুকে 10 মিটার, তাহলে s ইকুয়ালস টু কত হলো 10 মিটার। এটা ডিও ধরে কিছু, ঠিক আছে, এখানে আমি s ধরছি, ডিসপ্লেসমেন্টে ডিও দিয়েও হয় 10 মিটার। গ্র্যাভিটি কত বলে দিয়েছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার কি দরকার, ফার্স্ট অফ অল আমার দরকার হচ্ছে তোর বল, বল ইকুয়ালস টু mg, কারণ এখানে g টাই হচ্ছে ত্বরণ, 5 * 9.8 কত দাঁড়াবে 49। ঠিক আছে, কেজি দিচ্ছি কেন, কেজি মিটার পার সেকেন্ড দিতে বা নিউটন যেটা হয়ে থাকে নিউটন। এটা গেল, W ইকুয়ালস টু কি দাঁড়ায় Fs, F এর জায়গায় 49, S এর জায়গায় 10, তাহলে কত দাঁড়ালো 490 জুল। কারণ এটা SI সিস্টেমে হচ্ছে, কারণ মিটারে আছে সব, কেজিতে আছে SI, এটা জুল। সিজিএস সিস্টেম হলে ওটা আর হয়ে যেত, কিছুই না। আবার রিপিট করছি, 5 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে হবে, তাহলে 10 মিটার যেটা হবে সেটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কি বলছে, সময়ের সাপেক্ষে কার্য করার যে হার সেটাকেই বলা হয় আমাদের ক্ষমতা। সময়ের সাপেক্ষে যে পরিমাণে আমরা কার্য করবো সেটাই হচ্ছে আমাদের ক্ষমতা। তার মানে কিরকম দেওয়া হলো, সময়ের সাপেক্ষে কার্য করার হার, তার মানে কি হচ্ছে ক্ষমতা হচ্ছে P দিয়ে ডিনোট হয়, P ইকুয়ালস টু W/T, মানে সময়ের সাপেক্ষে কার্য করার হার, মানে সময়ের সাপেক্ষে যেটা যার সাপেক্ষে সময়ের সাপেক্ষে কতটা কাজ করছি সেটাই আমার হচ্ছে ক্ষমতা, P ইকুয়ালস টু W/T। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে স্বাভাবিক, এটা জুল, এটা হচ্ছে যদি সেকেন্ড হয়, কারণ এটা এসআই সিস্টেমে কার্যের একক জুল আমরা দেখলাম, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে কি দাঁড়িয়ে যাবে জুল পার সেকেন্ড। আর এসআই এটা হচ্ছে এসআই তে, আর যদি সিজিএস সিস্টেম হয় তাহলে কি হলো আর পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস। ঠিক আছে, আচ্ছা, জুল পার সেকেন্ড এটাকে আমরা কি বলে থাকি, ওয়াট। জুল পার সেকেন্ড এটাকে আমরা বলে থাকি ওয়াট। এই জুল পার সেকেন্ড লিখে এটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, এখানে একটা ম্যাথস আছে এই রিলেটেড, একটু বলছে একটি পাম্পের সাহায্যে, ভালো করে শোন, একটি পাম্পের সাহায্যে 50 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে। যখন যেটা পাবি তার ডেটাটা আগে লিখতে হবে, ফিজিক্সের ম্যাথসের এটাই সবথেকে বেশি, আগে ডেটা লিখবি, দেন অটোমেটিক্যালি কিছু মনে পড়বে। কি বলছে, পাম্পের সাহায্যে 50 মিটার উপর, বাকি আমি কোনো ডেটা দেখবো না, জাস্ট 50 মিটার উপরে, তার মানে বুঝে গেলাম যে এসটা দিয়ে দিয়েছে 50 মিটার, বাকি পরে দেখা যাবে। যদি পাম্পের ক্ষমতা 3 কিলোওয়াট, পাম্পের ক্ষমতা মানে পি কত বলছে 3 কিলোওয়াট, কিলো থেকে ওয়াটে যেতে গেলে কি করতে হয় 1000 দিয়ে গুণ, তার মানে কি হবে 3 * 1000 ওয়াট, তার মানে হচ্ছে 3000 ওয়াট। এত অবধি গেল। এটা হচ্ছে ছায়া বইয়ের পেজ নাম্বার 133 উদাহরণের অঙ্ক। হ্যাঁ, যদি পাম্পের ক্ষমতা এত বলছে, যদি প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে, প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে, তার মানে কি টাইমটা কত দিয়েছে 1 মিনিট, কিন্তু এখানে সব সেকেন্ড নিয়ে কাজ করা হয়েছে, তাই জন্য এখানে সেকেন্ডে কাজ কনভার্ট করে দিলাম। গেল। জি দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে পি আমরা কি জানি, পি ইকুয়ালস টু W/T, আর W ইকুয়ালস টু কি জানি Fs। আবার F এর বদলে কি করতে পারি আমি এখানে mg
ইন্টু এস বাই টি। এম এর বদলে কত বসবে? এম হচ্ছে, আচ্ছা এম পরে দেখছি কি দেওয়া রয়েছে এখানে, কত 3000, 3000। আচ্ছা এখানে করি কত আছে, দিয়ে 3000। এম এর বদলে কত বসবে এম জানি না, এম বার করতে হবে। জি হচ্ছে 10, টি হচ্ছে কত আছে, সরি এস হচ্ছে 50 আর টি হচ্ছে 60। ব্যাস আমেরিকান। এটা লোকে দিয়ে তোল, এটা ভাগ করে দে। 3000 into 60 divided by 10 into 50 করলেই আমার এম বেরিয়ে আসবে। ইজি, ঠিক আছে, কিছু না, জাস্ট ফর্মুলা P equals to W by T। W বলে কি করতে পারি, Fs। W equals to Fs আগেই করেছি, তাহলে কি হবে, F এর বদলে আমরা কি করতে পারি, M into G। ব্যাস তারপর তো অঙ্ক শেষ, তারপর ভ্যালু বসালেই কাজ শেষ। ঠিক আছে, এটা গেল। আচ্ছা কিছু জায়গা দেখবি 1 HP ইকুয়ালস টু কত ওয়াট, এই কোশ্চেনটা আছে 1 HP ইকুয়ালস টু 746 ওয়াট। HP বলতে হর্স পাওয়ার, ঠিক আছে। 1 HP ইকুয়ালস টু 746 ওয়াট। গাড়ির ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে খুব ইউজ হয়, মেনলি ধর ফারারি টাইপ বা স্পোর্টস কারের ক্ষেত্রে HP টা খুব বেশি পরিমাণে ইউজ হয়। দেখবি ওখানে যদি কেউ গাড়ির এগুলো থাকে দেখবি এখানে ইউজ হয়, কত HP গাড়ি, কত HP পাওয়ার রয়েছে, ঠিক আছে। তাতে খুব পাওয়ারটা, ইঞ্জিন পাওয়ার কতটা আছে সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। কতটা পাওয়ারফুল ইঞ্জিন ওটা, সেখানে এইচপিটা খুব ম্যাটার করে। সেই জন্য 1 HP ইকুয়ালস টু 746 ওয়াট হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে এরপর থাকছে ওদের শক্তির কোশ্চেন গুলো পাঠানো নেই, ক্ষমতা অবধি পাঠানো, শক্তি কোশ্চেন আমি রিসেন্ট পাঠিয়ে দেবো। তো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, শক্তি কোশ্চেন আমি পেয়ে যাবি তোরা, ধর এই রোববার পাঠিয়ে দেবো, ঠিক আছে। সানডে শক্তি কোশ্চেন পেয়ে যাবি, ঠিক আছে। আচ্ছা শক্তি কি হচ্ছে, এখানে আমাদের রয়েছে শক্তি, যেমন সবাই জানিস, ঠিক আছে। কার্যকরের যে সামর্থ্য, ঠিক আছে, আমরা সেটাকে আমরা শক্তি বলে থাকি। শক্তি কি হতে পারে, শক্তিকে যদি ধরিস তুই বিভিন্ন রূপে থাকতে পারে শক্তি, যেমন ধর যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, তাপ থেকে যে শক্তি পাই সেটা তাপ শক্তি, যন্ত্র চলছে সেটা যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, কেমিক্যাল যে কোনো রিয়াকশন হচ্ছে রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, ঠিক আছে, আমরা শব্দ হলে সে একটা শক্তি তৈরি হয়, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আবার দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে গতিশক্তি আর একটা স্থিতিশক্তি। গতিশক্তি আর স্থিতিশক্তি, ঠিক আছে। তার মানে শক্তি কি বুঝলাম আমরা, যান্ত্রিক শক্তির হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে দুটো পার্ট, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি থেকে আমাদের কি মনে আসে, ফার্স্টে গতির কথা, ঠিক আছে। ফার্স্টে বুঝতে পারছি এখানে একটা গতি থাকতেই হবে, ঠিক আছে। গতি ছাড়া গতিশক্তি তো হতে পারে না, তাই জন্য কি থাকছে গতিশক্তি, যেটাকে আমরা ইকে ফর হচ্ছে কাইনেটিক এনার্জি, ই ফর এনার্জি, কে ফর কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। হাফ এম ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার যেটা যাই বলিস না কেন, এখানে এমটা হচ্ছে মাস বা ভর, ভিটা হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ, ঠিক আছে। তাহলে কি কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, ফর্মুলাটা মাথায় রাখবি, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে কি হচ্ছে, কোন বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে, কোন গতি, ধর এটাকে আমি গড়িয়ে দিলে গোড়াতে করাতে যে শক্তিটা অর্জন করছে তার গতিবেগ, তাহলে কারণ কি, তার ভর যত বেশি হবে তার গতিবেগ, তার তোর বেগ যতটা হবে তার স্কোয়ার করে মাল্টিপ্লাই করবে। এবার ধর একটা 5 কেজির একটা বস্তু, একটা 10 কেজির বস্তু, তার গতিশক্তি বেশি হবে, অবভিয়াসলি 10 কেজি বস্তুটা বেশি হবে, কারণ গতিশক্তির সাথে মাস কি হচ্ছে ডিরেক্ট প্রপোর্শনে আছে। তাহলে যার বেগ বেশি, তার ভর বেশি, তার গতিশক্তি হবে। সেম ভাবে একটা জিনিস 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলছে, একটা 50 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলছে, তাই কার গতিশক্তি বেশি হবে, অবভিয়াসলি 50 মিটার পার সেকেন্ড স্কোয়ারের গতিবেগ বেশি হবে। কারণ কি, 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা চলছে, কারণ কাইনেটিক এনার্জির সাথে ভেলোসিটিও ডিরেক্ট প্রপোর্শনে আছে তার স্কোয়ারের সাথে। তো তার মানে কি, ভেলোসিটি যার বেশি তার গতিবেগও বেশি, আর যদি মাস আর ভেলোসিটি দুটোই বেশি হয় তাহলে অটোমেটিক্যালি তার গতিশক্তি বেশি হতে বাধ্য, ঠিক আছে। আদারওয়াইজ যদি ধর একটার মাস বেশি, একটার গতিশক্তি কম, একটার মাস কম গতিশক্তি বেশি, তখন কি হবে, এটা ক্যালকুলেট করে দেখে নিতে হবে কত বেরোচ্ছে,
যার গতিশক্তি বেশি হবে সেটাই তার বেশি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে করি, বলছে 10 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড, 10 গ্রাম ভরে, আগে বলবো কি করবো, ডেটা লিখে নেবো, ভর মানে এম, 10 গ্রাম, এটা হয়ে গেল। আর এদিকে কি করবো, গতিবেগ কত আছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে v ইকুয়ালস টু 400 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখ এখানে গ্রাম আছে, গ্রাম ফর সিজিএস এ, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে, তার মানে এটা কি এসআই তে আছে, তাহলে আমার কি করতে হবে, যে কোনো একটা ইউনিটে কনভার্ট করতে হবে। তো আমি কি করবো, এটাকে কনভার্ট করি, কারণ আমাদের 10 গ্রাম থেকে কেজিতে যেতে গেলে আমাদের কি করতে হবে, ভাগ করে দিলেও হয়। এটা যেহেতু দুটো ইউনিট নিয়ে আছে, তো আমার এটাই সিঙ্গেল ইউনিট, এটা কনভার্ট করা সোজা, তাহলে কি করলাম 10/1000 কেজি। ফর্মুলা কি, কাইনেটিক এনার্জি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ 10/1000 ভি স্কয়ার মানে হচ্ছে 400 গুণ 400, তাহলে কত হলো 200, ঠিক আছে 200, ও সরি 200 পুরো এখানে 4 আছে মানে 800 জুল, ঠিক আছে দেখা গেল। আচ্ছা এটা গেল হচ্ছে গতিশক্তি। আর আচ্ছা এটা প্রমাণটাও আছে, ঠিক আছে, প্রমাণটা পেয়ে যাবি যে কোনো বইতে, যে প্রমাণ করো ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, আর অনেক সময় আছে ইপি ইকুয়ালস টু হচ্ছে এমজিএইচ, বা প্রমাণ করতে বলে যদি বলে গতিশক্তি গাণিতিক রূপটি দেখাও, তাহলে হচ্ছে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, এই প্রমাণটাই হচ্ছে হবে। আর যদি বলে স্থিতিশক্তি গাণিতিক রূপ দেখাও তাহলে এটা, ঠিক আছে। এবার হচ্ছে এটা যেটা পরের টপিকটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা ইপি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, সেটা কি হচ্ছে মাস ইনটু, এটা হচ্ছে মাস বা ভর, এটা হচ্ছে জি ফর গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ, এইচ ফর হচ্ছে আমার হাইট বা এটা সমান থাকে, তাহলে কি হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটি ইনটু তোর হাইট বা ডিসপ্লেসমেন্ট যাই করিস না, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাবো কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ধর একটা বস্তুকে আমরা, এখানে বস্তুটা ছিল, বস্তুটার ভর এম, এটাকে এখানে নিয়ে যাচ্ছি, বস্তুর এম থাকলে এখানেও বস্তুর ভর এমই থাকবে, হঠাৎ করে উপর তুললে ভর তো আর পাল্টে যাবে না, তো ওজন পাল্টাতে পারে কিন্তু ভর একই থাকবে, কারণ অভিকর্ষ ত্বরণ এখানে যা ওখানে যা, যাই হোক তার সাথে ভরের কোনো লিঙ্ক নেই। ওয়েট হলে পাল্টে যাবে, এখানে ওয়েট বেশি হতো এখানে ওয়েট কম হতো, কারণ এখানে অভিকর্ষ ত্বরণটা কমে যাচ্ছে। আর এটা ধর সাপোজ এইচ, তাহলে কি হবে ইপি ইকুয়ালস টু এমজি এইচ, ঠিক আছে, কৃতকার্য ইনটু ওটা, ঠিক আছে, শক্তি কৃতকার্য ইনটু সরণ, যেহেতু সরণটা এখানে হাইটটা যেটা, ঠিক আছে। সেমি এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায় 5 কেজি ভরের একটি বস্তুকে রাখা হলে বস্তুটির স্থিতিশক্তি কত, কি বলছে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায়, তার মানে h ইকুয়ালস টু 5 মিটার, যেটা আগে লিখে নেবো, 4 কেজি ভরে, তাহলে m ইকুয়ালস টু 4 কেজি। এখনো দেখতে পাচ্ছি এটাও এসে এটা এসআই তে আছে, বলছে স্থিতিশক্তি, তার মানে আমি যখন বুঝে গেছি দুটো এসআই তে আছে, আর কিছু ঘটাবো না, তাহলে আর হচ্ছে কি আছে আমাদের g ইকুয়ালস টু আমি 9.8 মিটার পার সেকেন্ড, অনেক জায়গায় 10 ও ধরে, আমি 9.8 ও ধরে, না বললে 9.8 ধরাটাই আমি বলবো ঠিক, কারণ এটাই ঠিকঠাক, 10টা অ্যাপ্রক্সিমেট ইজি করার জন্য ধরা হয়, ঠিক আছে। তাহলে ইপি ইকুয়ালস টু কি হচ্ছে এম জি এইচ, কিছুই না, এম এর জায়গায় 4, জি এর জায়গায় 9.8, এইচ এর জায়গায় 5, তাহলে 4 ইনটু 9.8 ইনটু 5 কত হয় 5 49, আর এখানে হচ্ছে 36, আর তাহলে 16 3 19, তো 196 জুল, is it, ঠিক আছে। ইপি ইকুয়ালস টু এমজিএইচ, তাহলে মাস ইনটু গ্র্যাভিটি ইনটু অ্যাক্সিলারেশন, মাস ইনটু গ্র্যাভিটি ইনটু হাইট করলেই পেয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি যান্ত্রিক শক্তি, তার মানে কি দাঁড়ালো, যান্ত্রিক শক্তি আসলে কিন্তু আবার দুটোর মিশ্রণ, যদি যান্ত্রিক শক্তি বার করতে হয় তাহলে যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু কিন্তু ইপি প্লাস ইকে, মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এই দুটোকে যদি প্লাস করি তাহলে কিন্তু আমরা যান্ত্রিক শক্তিটা পাবো, ঠিক আছে। যান্ত্রিক শক্তি সমান কি আছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, ঠিক আছে। একটা যেটা প্রমাণ আছে খুব ভেরি 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 ইম্পর্টেন্ট প্রমাণ, যেটা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রতিষ্ঠা করে। শক্তি সংরক্ষণ নীতিতে কি জানি আমরা, শক্তি সংরক্ষণ নীতিতে বলা হয় কি
শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। আমাদের মহাবিশ্বের যে কোনো শক্তির উৎস হচ্ছে আমাদের সান, যে কোনো শক্তির উৎস সানকে ধরা হয়। এখানে বলতে পারি আমরা সৌর প্রণাম করি বা কিছু আমাদের, কারণ কি হচ্ছে দেখ, যে কোনো কিছুতে ধর বলতে পারিস আমাদের সবকিছু একটা এনার্জি, আমাদের বডির বলিস বা যাই বলিস সবকিছু আমাদের কাছে এনার্জি। এনার্জি বাদে একটা কিছু নেই, যাই বলি না কেন আমাদের এনার্জি, আমাদের বলিস সোল বলিস বা যাই বলিস সেখানে প্রত্যেকের একটা এনার্জি। কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে কি হচ্ছে আমার এনার্জিটা রিলিজ হয়। ধর আমি সাপোজ যদি মারা যাই তো আমার বডির এনার্জিটাও এখানে রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। আমি যখনই আমাকে বার্ন করবে বা কিছু করবে সেটা আমার হিট এনার্জিতে কনভার্ট হয়, রিলিজ হয়ে যাচ্ছে। তার মানে কি হলো যে আমার বডিতে এখন আছে বলে যেটা সারা জীবন আমার বডি থেকে যেমন ধর আমি যেই মারা যাবো তখন সেটা বার্ন করবে, সেটা আমি আবার আর্থে ফিরিয়ে দেবো। সেটা আবার কেউ কনজিউম করবে, এমন না যে আমার হিটটাই কনজিউম করে নিতে হবে, সেটা অন্য এনার্জিতে কনভার্ট হবে, হিট এনার্জি থেকে অন্য এনার্জিতে কনভার্ট হবে, সেই এনার্জিটা কেউ কনজিউম করবে। তার মানে কি হচ্ছে এনার্জিটাকে আমরা তৈরি করতে পারি না বা ধ্বংস করতে, আমি নিজে এনার্জি ক্রিয়েট করছি না। আমি কি করছি, ধর আমি খাবার খাচ্ছি, তার মানে কি হচ্ছে আমি ফুড থেকে এই খাবারটা নিচ্ছি, এনার্জিটা আমি নিয়েছি খাবারটা খাওয়াতে, সেই এনার্জিটা আমি আমার বডি পার্টে ইউজ করেছি, যেটা ইউজ হয়েছে বাকিটা থেকে যাবে, বা আমার ইউজ হয়েছে সেটা আমার বডিতেই থাকছে, পরে আবার বেরিয়ে যাবে, বা আমার ধরো হিট এনার্জি হিসেবে বেরিয়ে যাচ্ছে। যাই হোক না কেন এনার্জিটা এইভাবেই কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, কোনোদিনও ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে পারবি না। একমাত্র শুধুমাত্র আমাদের সোর্স বলা হয় সান এনার্জি, এটাই আমাদের মেইন সোর্স অফ এনার্জি, ঠিক আছে। আদারওয়াইজ সবাই আমরা কনভার্ট করছি এনার্জিটাকে, ঠিক আছে। সো কি বলছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে একটা বস্তু অবাধে পতনশীল, ধর একটা বস্তুটা এখন পড়ছে, বস্তুর ওপর থেকে নিচ অব্দি একদম গেল, বলছে মোট যান্ত্রিক শক্তিটা কনস্ট্যান্ট থাকে। কারণ কি, ধর বস্তু যখন ওপরে থাকবে তখন তার মধ্যে কি স্থির বস্তুর ক্ষেত্রে কি থাকবে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকবে, ঠিক আছে, গতিশক্তি থাকবে না। তখন কোনো কি হচ্ছে মোট যান্ত্রিক শক্তি কি হবে, গতিশক্তি 0 আর স্থিতিশক্তি যেটা থাকবে সেটা যোগ করে যেটা হবে সেটা। মাঝে যখন আসলো তখন কি হবে, স্থিতিশক্তি গতিশক্তি দুটোই থাকবে। আর নিচে যখন চলে যাবো তখন গতিশক্তি থাকবে, স্থিতিশক্তি থাকবে না। নিচে বলতে একদম জাস্ট টাচ করার এরকম সময়, ঠিক আছে। এটা একটা প্রমাণটা আছে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, খুব ইম্পর্টেন্ট, যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রতিষ্ঠা করে, ঠিক আছে। ব্যাপারটা কিরকম হয় আমি তাদের ছবি একা একটা বোঝাই। একটা বল 3টে পজিশন ধর দেখাচ্ছে, এখানে একবার ছিল, কিছুক্ষণ পর এখানে, কিছুক্ষণ পর এখানে, এখান থেকে বলটা পড়ছে, ঠিক আছে, ঠিক আছে। এই অবধি ধর এটার হাইট হচ্ছে h1 আর এটার অবধি হচ্ছে, আচ্ছা টোটাল হাইটটা হচ্ছে যদি ধরলাম h, তাহলে যদি এটা h1 হয় তাহলে এটা কত হবে, h - h1, ক্লিয়ার। এবার হচ্ছে যখন বস্তুটা এখানে রয়েছে মানে কি পুরো হাইটটাই পাচ্ছে, ধরলাম পুরো একদম নিচ থেকে অত অব্দি হাইটটাকে মাপবো সবসময়, এখানে রয়েছে তার নিচ থেকে অব্দি হাইটটাকে মাপবো। এখানে যখন বস্তু রয়েছে, বস্তু তখন স্থির, তখন তার মধ্যে কোনো গতিশক্তি নেই, গতিশক্তি না থাকার জন্য